চৌধুরী সাহেবের ৩ কন্যা। অনেক অর্থ সম্পদের মালিক চৌধুরী সাহেব। চৌধুরীর বউয়ের বড় ইচ্ছা ধন সম্পদওয়ালা ছেলেদের সাথে মেয়েদের বিবাহ দিবেন। বউয়ের ইচ্ছার বিরুদ্ধে চৌধুরী সাহেব কোনো কথা বলতে পারতেন না। আমাদের বড় মেয়ের জন্য তো এবার খুবই ভালো ছেলে এসেছে। ছেলে শিক্ষিত, পরিবারও খুবই ভালো, বুদ্ধিমান, সৎ। আমার বেশ পছন্দই হয়েছে। তুমি কি বলো? না না না, ছেলের অর্থবিত্ত নেই, ভালো পরিবার, সততা, বুদ্ধি দিয়ে কি করব? পানিতে ভিজিয়ে ভিজিয়ে খাবো? আমাদের তো অনেক সম্পদ আছে। মানে এভাবে তো বড় মেয়ের বিয়ে দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ওদিকে তো ছোট 2 মেয়েরও বিয়ের বয়স হয়েছে। আমাকে বোঝাতে এসো না তো। ধনী ছেলে ছাড়া আমি আমার মেয়েদের বিয়ে দেব না, এই আমার শেষ কথা। দেশে কি টাকাওয়ালা ছেলের আকাল পড়লো নাকি? ভালো করে খোঁজো, পাবে পাবে। বউয়ের এমন কথায় চৌধুরী সাহেব চিন্তায় পড়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পরিষ্কার কর উঠানটা, একটাও ময়লা যেন না থাকে। কাজে ফাঁকি দিবি না কিন্তু। জি বেগম সাহেবা। বেগম সাহেবা সালাম। কি খবর করিমউদ্দিন? অনেক দিন পর তোমার মুখ দেখলাম। গ্রামে কি থাকো টাকো না? লোক পাঠিয়েছিলাম তোমার খোঁজে, বাড়িতে ছিলে না। জি জি বেগম সাহেবা, পাশের গ্রামে গেছিলাম একটা দরকারে। বাড়িতে আসতেই শুনলাম তলব করছেন, তাই ছুটি আসলাম। তুমি তো জানো কেন তোমাকে খুঁজছি। কোনো খবর আছে নাকি? আছে বই কি, বাপের একমাত্র ছেলে, 100 বিঘা জমি আছে, বাড়িতে অনেক কাজের লোক, শখানিক গরু আছে, 10টা পুকুরও আছে। ছেলেও দেখতে খারাপ না। আচ্ছা, খুবই ভালো খবর শোনালে। সকালে নাস্তা করে যেও। জি বেগম সাহেবা, আমি তাইলে আসতে কই? হুম। আজ যে সকাল সকাল করিমউদ্দিনের মুখ দেখলাম, সুখবর আছে নিশ্চয়ই। সাব, আপনার গোলাম সব সময় আপনার জন্য সুখবরই বইয়া লইয়া আসে। এবার বলো তো সুখবরটা কি? চৌধুরী সাহেবের গিন্নির লগে কথা পারছিলাম। কি কথা? আমাগো মফিজ বাপের জন্য হ্যাঁ রাজি হয়েছে। বলো কি? তারপর তারপর কি বলল? শুক্রবার দিনে পোলারে সমেত আপনাকে যাইতে কইছে গিন্নি সাহেব। কি খবর এনেছো করিম? আজ দুপুরে খেয়ে যেও। শুধু খাবার খাওয়াইলে এইবার কাজ হইব না সাহেব, কাঁচা কিছু টেহা পয়সাও দিতে হইব। আমাগো পোলাই যে একটু বোকা সাদা আছে, এ কথা কিন্তু তাগো আমি কই নাই। খুবই ভালো করেছো। এই নাও, এই টাকা কয়টা রাখো। কিন্তু করিম, ওদের বাড়িতে যাবার পর যদি ওরা বুঝে ফেলে তখন? কিছু বুদ্ধিমান লোকের লগে আমাগো পোলারে পাঠাইতে হইবে। পোলার বেশি একটা কথা কওনের দরকার নাই, বাকিটা আমি ম্যানেজ কইরা লমু। তোমার বুদ্ধির তো প্রশংসা না করে পারছি না করিম, সবই আপনার দয়া সাব। আমি তাহলে সবাইকে জানাই, লোকজন ঠিক করতে হবে তো, শুভ কাজে আবার বেশি দেরি করতে হয় না। কি বলো তুমি করিম? হ সাব, সঙ্গে কাজীরও লইয়েন, পছন্দ হন মাত্রই বিয়া পড়ানোর কাজটা শেষ করে ফালাইতে হইব। সঙ্গে মায়ার লাইগা কয়টা স্বর্ণের জিনিসও লইয়েন। গিন্নি সাব হাতে অনেক খুশি হইব। না, কাজীকে পরে নেওয়া যাবে, আগে আমরা দিন তারিখ ঠিক করে আসি। চলো এবার কাজে লেগে পড়ো। আচ্ছা, সালাম সাহেব।
মাশাআল্লাহ, মেয়ে তো আপনার চাঁদের টুকরা, আমাদের খুবই পছন্দ হয়েছে। হ সাব, এত সুন্দর মাইয়া কার না পছন্দ হইবে। আল্লাহ আমাদের টাকা পয়সার অভাব দেয়নি, ধন সম্পদেরও কোনো অভাব নাই। আমার বৌমা অনেক যত্নেই থাকবে। আমাদের ছেলে আপনাদের পছন্দ হয়েছে তো বিয়ান সাহেবা? যদি পছন্দ হয় তাহলে আর দেরি করে লাভ কি, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলা যাক। কি বলেন বিয়ান সাহেব? ছেলে আমাদের পছন্দ হয়েছে, আর আমার পছন্দই সবার পছন্দ। আপনি দিন তারিখ ঠিক করে ফেলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ধার্য করা হলো। আলহামদুলিল্লাহ। জামাই বাবাজি, তোমার হাতে ওই ব্যাগে কি? আব্বা, এই ব্যাগে আমার পায়ের জুতা আনছি। রাস্তায় পায়ে দিয়ে হাঁটলে আমার জুতায় ময়লা লাগতো, তাই ব্যাগে করে আনছি। এখন পায়ে দেব। তোমাকে কত করে বললাম জুতা পায়ে দিয়ে আসতে, কিন্তু তুমি আমার কথা শুনলেই না। বউ, চিন্তা করো না, পরের বার যখন আসবো জুতা পায়ে দিয়েই আসবো। আমার জামাই তো একদমই বোকাশোকা মানুষ। আমার মেয়ে কিভাবে ওর সাথে সংসার করবে? তুমি চিন্তা করো না, ওদের অনেক ধন সম্পদ আছে, একটু বোকা হলেও সমস্যা হবে না। আমার মেয়ে চালিয়ে নিতে পারবে, কোনো সমস্যাই হবে না, রাজার হালে থাকবেও। মেয়ে জামাই কয়েকদিন বেরিয়ে বাড়িতে চলে গেল। দুই মাস পর চৌধুরী সাহেব আবার জামাই মেয়েকে দাওয়াত করলো বাড়িতে আসার জন্য। কি ব্যাপার জামাই বাবাজি, হেঁটে হেঁটে আসছো কেন? গরুর গাড়ি তো এনেছো, তাহলে হেঁটে আসছো কেন? আব্বা, আমরা দুইজন যদি গরুর গাড়িতে আসি তাহলে গরু দুটির ভীষণ কষ্ট হবে। আহারে বেচারা, তাই আমি হেঁটে হেঁটে এসেছি। খুব ভালো করেছি না আব্বা, বলুন? আব্বা, আমিও কি কত করেই না বলেছি তুমি গরুর গাড়িতে ওঠো, এতে গরুর কোনো সমস্যাই হবে না। সে আমার কথা শুনলই না, সে হেঁটে হেঁটে আসলো। এবার হয়েছে? আগেরবার জুতা ব্যাগে করে এনেছিলাম বলে তোমরা সবাই আমাকে বোকা বলেছিলে, তাই এবার আসার সময় সব কাজ ঠিকভাবে করেছি। গরুর গাড়িতে না উঠে হেঁটে হেঁটে এসেছি, একটুও গরুকে কষ্ট দেয়নি। এবার তো আমাকে কেউ বোকা বলতে পারবে না। আমি কি চালাক বলো? আমি কাউকে কষ্ট দেইনি। তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম করো, আর একা একা বসে বসে ভাবো গরুর গাড়িতে না এসে হেঁটে এসে নিজের পায়ে ব্যথা করেছো, গরুর কোনো উপকারই হয়নি। তাই তো বলি, আমার পা এত ব্যথা করছে কেন? বড় মেয়ে লজ্জিত হলো। জামাই বুঝতে পারলো হেঁটে আসা ঠিক হয়নি, গরুর গাড়িতে আসাই উচিত ছিল। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন।
মা, আমার অনেক শীত লাগছে। মা, আমার অনেক শীত লাগছে। টিনা, রনি, তোরা দুজনেই আমার গায়ের সাথে লেগে থাক, দেখবি শীত কম লাগবে। যে শীত পড়ছে বাবারে বাবা। আমাদের তো একটাই কম্বল, এছাড়া তো কোনো উপায়ও নেই। মা, আমার অনেক ইলিশ মাছ ভাজি খেতে ইচ্ছা করছে, কতদিন যে খাইনি। মা, আমার অনেক ইচ্ছে করতেছে। মা, আমার ইলিশ মাছ খেতে যাচ্ছি। আর গরম গরম ভাত, ভাততে জল চলে আসে। তোরা থামবি? ঘরে রান্না করার মতো একটু চাল নেই, আর তোদের নাকি ইলিশ মাছ ভাজি খেতে ইচ্ছা করছে। আহ, ওদের বকছো কেন? ওদের কি দোষ? ওরা কি বোঝে? এই যে আমার সোনা বাচ্চারা, তোদের কি মন চেয়েছে ইলিশ মাছ ভাজি খেতে? আমি যেভাবে হোক আনবো। সত্যি বাবা? সত্যি বলছো? হ্যাঁ রে হ্যাঁ, এবার ঘুমা। তুমি এত টাকা কোথায় পাবে? নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের আবার ইলিশ মাছ ভাজি। চিন্তা করো না তো, আমি দেখছি কি করা যায়। বাবা বাবা, আজকে ইলিশ মাছ আনবে? হ্যাঁ আনবো। তোরা এখন যা, খেলা কর, আমি কাজে বের হই। তাড়াতাড়ি চলে এসো। ইলিশ মাছের ভূত এখনো মাথা থেকে যায়নি দেখে। সালাম করিম চাচা, এবার তো দেখি আপনার জমিটা খালি পড়ে আছে। আরে বাবা বলিস না, ছেলেরা সব শহরে থেকে পড়াশোনা করে বলে আমার মাঠের সব জমিগুলো খালি পড়ে থাকে। ক্ষেতটা একটু কোপাতে পারলে কিছু শাকের বীজ দিতে পারতাম, এতে অন্তত নিজের খাওয়ার শক্ত হতো। ওইদিকে আবার কিছু শাকসবজি লাগানো আছে, সেগুলোও তুলতে পারছি না। আমার এখন বয়স হয়েছে না। হ্যাঁ চাচা, ঠিকই বলেছেন। চাচা, আপনি চাইলে আপনার ক্ষেতটা আমি কুপিয়ে দিতে পারি, আর ওই পাশের ক্ষেত থেকে শাকসবজি কিছু তুলে বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারি। আচ্ছা বাবা, তুই যদি কাজগুলো করে দিস তাহলে তো ভালোই হয়। চাচা, একটা কথা ছিল, অভয় দিলে বলতাম। বল বল, কি বলবি? আমাকে এই কাজের জন্য আপনার গোলা থেকে কিছু নতুন ধানের চাল আর নগদ 1000 টাকা দিতে হবে। আমার মেয়ে আজ ইলিশ মাছ ভাজি খেতে চেয়েছে, তাই একটু বেশি টাকা চাচ্ছি। আপনি কিছু মনে করবেন না তো করিম চাচা? আরে কি বলিস, এত টাকা কোথায় পাবো? যা, সবজিগুলো বেচে আয়, পরে দেখব। জি চাচা। 1000 টাকা চোখে দেখছে জীবনে? কি রে নাসির, আজ কি সবজি নিয়ে আসলি? কেমন হবে সবজিগুলো? একদম টাটকা ভাই, এইমাত্র ক্ষেত থেকে তুলে আনছি। নেন ভাই নেন, দামও অনেক কম। কই দেখি তো, আমাকে এই সবজিটা দে। যাক, অল্প সময়ের মধ্যেই সব সবজি বিক্রি হয়ে গেল। মোট 3000 টাকা বিক্রি হয়েছে। বাবা বাবা, কি হয়েছে টিনা? এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? বাবা বাবা, তাড়াতাড়ি বাসায় চলো, রনির হঠাৎ করে অনেক জ্বর। কি বলিস? হঠাৎ জ্বর আসলো কেন? চল চল, তাড়াতাড়ি চল। ভয়ের কিছু নেই, মনে হয় রাতে অনেক ঠান্ডা লেগেছে। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন, আর খেয়াল রাখবেন যেন ঠান্ডা আর না লাগে। জি ডাক্তারবাবু। বাবা, ইলিশ মাছ আনুনি? আমি ইলিশ মাছ খাবো।
আনতে যাব বাবা, আগে তুমি সুস্থ হও, তারপর তুমি আর আমি মিলে একসাথে বাজারে যেয়ে কিনে নিয়ে আসবো। বাবা আমি ইলিশ মাছ খাবো, বাবা ইলিশ মাছ খাবো। রনির মা, তুমি রনির দিকে খেয়াল রেখো, আমি মাছ কিনে নিয়ে আসি। তুমি কোথায় টাকা পেলে? এইমাত্র ওষুধ কিনলে, আবার ইলিশ মাছ কিনতে যাচ্ছ? কোনো চিন্তা করো না, আমি দেখছি। শোনো, আমাকে বলে যাও। রনির মা, রনির মা, টিনা। বাবা, কত বড় একটা ইলিশ মাছ! মা দেখে যাও। রনি, এই দেখ বাবা, তোর জন্য আনছি। এখন ইলিশ মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত খাবে আমার রনি বাবা, তারপর ওষুধ খাবে আর সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বাবা। কি সুন্দর ঘ্রাণ আসছে মাছের, তাই না ভাই? মা, কখন খাবো? এই তো হয়ে গেল, এখনই খাবি। কি মজার মাছ! ভাই, কি স্বাদ! করিম চাচা। কি ব্যাপার নাসির, সবজি নিয়ে গেলি আর ফেরত আসলি না কেন? কই টাকা, কই টাকা দে। চাচা, সবজিগুলো বেচে 3,000 টাকা পেয়েছি, কিন্তু 2,000 টাকা আমি খরচ করে ফেলেছি। এই নেন 1,000 টাকা। আমি প্রতিদিন আপনার মাঠে কাজ করে 2,000 টাকা শোধ দেব। মানে কি এসব কথার? 2,000 টাকা কত টাকা তুই জানিস তা? পরের টাকা পেলি আর খরচ করে ফেললি। এই টাকা শোধ দিতে তোর কত মাস খাটতে হবে তা কি তুই জানিস? যত মাস লাগুক চাচা, তবুও আমি আপনার গোলাম হয়ে খাটব। চাচা, আমি এই টাকা শোধ করে দেব, আপনি আমারে ক্ষমা করে দেন। আচ্ছা যা, কাঁদিস না, জমিটা ভালো করে কুপিয়ে সবজির বীজ ফেল। ঠিক আছে চাচা, ঠিক আছে। আর শোন, এরকম কাজ আর দ্বিতীয়বার করবি না। তুই একটা সৎ ছেলে, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন। বাবা, নতুন ক্লাসে ভর্তি হতে হবে, 17,000 টাকা লাগবে। বাবা, আমারও নতুন ক্লাসে ভর্তি হতে হবে, আমার 8,000 টাকা লাগবে। ভর্তি শুরু হয়ে গিয়েছে, কালই ভর্তি হওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। প্রত্যেক বছর শুরু হলেই এই একটা বড় খরচ শুরু হয়। আমাদের লেখাপড়ার সময় কিন্তু এরকম ছিল না, বছরে বছরে ভর্তি হওয়া। সামান্য কয় টাকা বেতন পাই, তা দিয়ে সংসার চালানোই মুশকিল হয়ে গেছে। তারপর আবার বছরের শুরুতেই বাচ্চাদের স্কুলে ভর্তি, কিভাবে যে বাচ্চাদের লেখাপড়া করাবো। চাকরি এত বছর হয়ে গেল, এখনও বেতন মাত্র 25,000 টাকা। কি করব বলো রোকেয়া, বাংলাদেশে স্কুল শিক্ষকদের বেতন অনেক কম। যে 25,000 টাকা বেতন পায় তাই দিয়ে কোনো রকম চলা আর কি।
সেই 2015 সালে পে স্কেল পাইছিলাম, আর এখন চলে 2026 সাল। 10 বছর হয়ে গেল কোনো পে স্কেল নাই। বেতন না বাড়লে আর চলতে পারছি না। শুধু তো তোমার স্কুলের চাকরি না, সরকারি চাকরিজীবীদের কারোরই বেতন বেশি না। সবাই বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে। আচ্ছা যাই হোক, এখন আমি একটু বাজারে যাই, কিছু বাজার করে নিয়ে আসি। কিরে, ইলিশ মাছ কত করে রে? মাস্টার কাকা, ইলিশ মাছ যেটা 800 থেকে 900 গ্রাম, এগুলো হইল 1700 টাকা কেজি। আর যেটা 1 কেজির একটু বেশি, সেটা 2500 টাকা কেজি। 2025 সাল গেল, পুরো বছর ইলিশ মাছের দাম কমে নাই। এবার 2026 শুরু হইল, মাছের দাম কমার তো কোনো লক্ষণই নেই। মাস্টার কাকা, আমরা আর কি করব, যেরকম কেনা ওই রকমই হিসাব করে আমাকে বেচতে হয়। আমি যাই, সরকারি চাকরি করে আর ইলিশ মাছ খাওয়া লাগবে না। কিরে, তোর শাক কত করে? শাক 1 আটি নিলে 20 টাকা, আর 2 আটি নিলে 35 টাকা। আর ফুলকপি কত? ফুলকপি একটা 50 টাকা। এই শীতের সিজনেও শাকসবজির দাম এত বেশি, কি করে কিনবো? আমাকে 1 আটি শাক দাও। মাস্টার কাকা, সালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। মকবুল, তোর সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। আমাকে একটা উপকার করতে পারবি? কি উপকার করতে হবে কাকা, বলেন? না মানে তেমন কিছু না, বছরের শুরু হয়েছে তো, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে হবে। আমি সরকারি চাকরি করে যে কয় টাকা বেতন পাই তা দিয়ে সংসারই ঠিকমতো চালাতে পারছি না। বাচ্চাদের স্কুলে ভর্তি করব কিভাবে? তাই বলছিলাম, তুই যদি আমাকে 25,000 টাকা দিতে পারতি তাহলে আমি বাচ্চাদের স্কুলে ভর্তিটা করে ফেলতে পারতাম। পরে এই টাকা আপনি পরিশোধ করবেন কিভাবে চাচা? এবারে যে ধান কাটবো, ওই ধান বিক্রি করে তোকে টাকাটা পরিশোধ করে দেব। ঠিক আছে চাচা, আপনি কাল এসে টাকাটা নিয়ে যান। বাবা, বাবা আমাকে পুরস্কার কিনে দিবা? লাল রঙের পুরস্কার। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এনে দেব। আমার একটা সোনা বাবা। মায়ের শরীরটা মনে হয় ভালো না। কেন, কি হয়েছে মায়ের? মায়ের মনে হয় থাইরয়েডটা একটু বেড়েছে, আবার পুরো শরীরটাও তো ফুলেছে। তাহলে তো ডাক্তার দেখানো দরকার। দেখি, আগামীকাল বেতন পাওয়ার পরে তারপর ডাক্তার দেখাবো। রোকেয়া, রোকেয়া, এই যে রোকেয়া, বেতন তো পেলাম, চলো মাসের হিসাবটা করে ফেলি। মায়ের চিকিৎসা আর ওষুধ বাবদ লাগবে 4,500 টাকা, আর বাচ্চাদের ভর্তির টাকা তো ধার করে এনেছো। এখন শুধু বই খাতা স্কুল ড্রেস বাবদ লাগবে 6,000 টাকা। বাবা, বাবা আমার পুরস্কার কয়? আমার পুরস্কার রাখবে বাবা। শিমুল একটা পুলিশকার খেলনার বায়না করছে বহুদিন থেকে। খেলনাটি কিনতে লাগবে 1200 টাকা। মেয়ের প্রাইভেটে যাওয়ার জন্য কোনো জামা নেই, 2টা জামা কিনতে হবে, লাগবে 2000 টাকা। ফসলের জন্য বীজ আর সার কিনতে লাগবে 4,000 টাকা মতো, তাহলে এ পর্যন্ত মোট লাগবে 17,700 টাকা। 2 বাচ্চার কোচিংয়ে ভর্তি হতে লাগবে 6,000 টাকা।
এখানেই চলে গেল 23,700 টাকা। সংসার খরচের জন্য অবশিষ্ট থাকলো মাত্র 1300 টাকা। বাকি খরচ জোগাড় করতে হবে কিছু শাকসবজি বিক্রি করে। দীর্ঘ 10 বছর পে স্কেল দেয় না সরকার, এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেঁচে থাকাই দায় হয়েছে। মাস্টার কাকা সালাম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমার 25,000 টাকা কই? বাবা, এবার বৃষ্টিতে ফসল বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে, আর যে কয়টা ফসল বিক্রি করতে পারছি তার টাকা দিয়ে সংসার চালাতে হচ্ছে। তুই আরেকটু ধৈর্য ধর বাবা। আর কত ধৈর্য ধরবো কাকা? তবে কাকা, শুনলাম বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আপনাদের সরকারি চাকরিজীবীদের পে স্কেল দিয়ে বেতন বাড়ানোর চেষ্টা করছেন। আমি শুনছি পে কমিশন সব কিছু চূড়ান্ত করে ডক্টর ইউনূস সাহেবের কাছে উপস্থাপন করেছে, কিন্তু কিছু কিছু লোক এই পে স্কেলে বাধাও দিচ্ছে। তারা বলছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালে এত টাকা সরকার কোথা থেকে সংকলন করবে। কাকা আপনি দেখেন, ইউনূস সাহেব এটা যেভাবেই হোক নির্বাচনের আগেই আপনাদের দিয়ে যাবেন। আল্লাহ যদি চান তাহলে আমরা ইউনূস সাহেবের উপর ভরসা রাখতে পারি। বেতনটা বাড়লে সাথে সাথেই তোর টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে কাকা, আপনাকে আর কিছুদিন সময় দিলাম। মাস্টার কাকা বাড়িতে আছেন? কি রে রহিম, কি খবর? কাকা এইমাত্র রেডিওতে শুনলাম ডক্টর ইউনূস সাহেব আপনাদের জন্য পে স্কেল ঘোষণা করেছেন। কি বলিস রহিম, সত্যি? হ্যাঁ কাকা। এখন থেকে আমাদের সংসারে আর অভাব থাকবে না। আমরা যারা সরকারি চাকরি করি তারা সবাই বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন।